সোশ্যাল মিডিয়া ভাই এই 2 মাস তোর হাতে ধরি পায়ে ধরি তুই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক। আমার 6 মাস আমি মেডিকেল পরীক্ষার আগের 6 মাস ফেসবুক চালাই না, ইউটিউব চালাই না, কিচ্ছু চালাই না। আমি মরে গেছি? আমি এখন ধুমছে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সবই চালাই, সারাদিন ফেসবুক ইউটিউবেই থাক। তাহলে তোমাকে প্রশ্ন করছে ভাইয়া কিভাবে সময় কমানো যায়। আচ্ছা আমরা দেখি, তার ওই প্রশ্নের উত্তর আসবে। তারপরে এখন এই জিনিসটা আমি বলি যে কোন জিনিসগুলো আগে আমরা রিভাইজ দিব। একটা ধরো তুমি বায়োলজি বুক রিভাইজ দিবা, বায়োলজি ধরো হচ্ছে কোনটা, বায়োলজি বোটানি দিবা, ঠিক আছে? বোটানি তুমি যদি রিভাইজ দাও তো তোমাকে আগে সিলেক্ট করতে হবে কোন কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে সিলেক্ট করবা? বিভিন্ন ভার্সিটি, তোমার মেডিকেল কলেজের যে প্রশ্ন ব্যাংক সবগুলা মিলে তুমি সিলেক্ট করবা। প্লাস আমরা যারা ক্লাসমেট ক্লাস টিচার আছি তারা যে অধ্যায়গুলা বলি যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই অধ্যায়গুলা তুমি আগে মার্ক করবা। কি করবা? আগে মার্ক করবা যে এই অধ্যায় আমার লাগবে, এই অধ্যায় মাস্ট বি পড়তে হবে। তাহলে সেই অধ্যায়গুলো তুমি কি করলা? আগে ধরো সেই অধ্যায় সিলেক্ট করলা যে এই অধ্যায় আমাকে পড়তে হবে। ধরো বোটানিতে তোমার হচ্ছে অণুজীবের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোষ রসায়ন একটা অধ্যায় আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন তুমি যদি কোষ রসায়ন না পড়ো, তুমি যদি ওই লাস্টের দিকে জীবের ওইটা আসো, যদিও ওইটা থেকে প্রশ্ন আসছে আমি মানে বলতেছি না, কিন্তু ধরো যে ওইটা কোষ রসায়ন আগে বাদ দিয়ে তুমি অন্যগুলা চলে গেলা। তারপর ধরো যে ব্লাডের একটা অধ্যায় আছে, যদিও এই বছর প্রশ্ন আসে নাই, তুমি বলতে পারো যে ভাই প্রশ্ন আসে না, ওটা বাদ রাখো, কিন্তু গুরুত্বপূর্ণ দিক কথা বলতেছে। ব্লাডের অধ্যায় বাদ দিয়ে তুমি যদি একেবারে সেই এর অধ্যায় চলে যাও, ওই যে মানব জীবনের ধারাবাহিকতা চলে যাও, তাহলে তো হবে না। আগে তোমাকে বুঝতে হবে যে কোন অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেই অধ্যায়গুলো আগে মার্ক করবা। তারপর কি করবা? যে অধ্যায় যখন পড়বা ওই অধ্যায়ে তুমি আবার প্রশ্ন হাতে নিবা, নেওয়ার পর দেখবা যে কোন অধ্যায় থেকে মানে কোন টপিক থেকে কতগুলা প্রশ্ন আসছে, কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট এবং কি ধরনের প্রশ্ন আসছে, ওইটা একটু আন্দাজ করবা। আন্দাজ করার পর তখন কি করবা? যদি তুমি প্রথমে এইগুলা মার্কিং করে রাখো, আমি যখন প্রথম পড়ছিলাম তখন এইগুলা মার্কিং করে রাখছিলাম, আমি লিখে রাখছিলাম এইভাবে এটা থেকে এরকম প্রশ্ন আসছে বা এরকম ভাবে লিখে রাখছিলাম। তুমি যদি এবার করে থাকো তো আলহামদুলিল্লাহ, না করে থাকলে দাগায় রাখো। তো সেই তারপর কি করবা? ওই অধ্যায় চলে যাবা, সরাসরি ধরো কোষ রসায়নে চলে গেলা। বা ধরো তোমার হচ্ছে এই যে অ্যান্টিবডির একটা অধ্যায় আছে, আমার বইতে এখানে বাইর করে আছে, এই অ্যান্টিবডির একটা অধ্যায় আছে। তো তুমি কি করবা? এই অধ্যায়টা দেখবা, এই অধ্যায়টা দেখার পর কি করবা? এখন তুমি কি প্রথম থেকে একেবারে ডিরেক্টলি প্রথম লাইন থেকে পড়া শুরু করবা? যদি করো এর মাঝে অনেক এক্সট্রা লাইন লেখা আছে যেগুলো লাগবে না। এখন তুমি প্রথমে কি করবা? আগে টপিক গুলো সিলেক্ট করবা, তোমার মনে সিলেক্ট করবা, অথবা তোমার খাতায় লিখলা যে এই টপিক পড়বো। যেমন লিম্ফয়েড অর্গানের নাম পড়বো, যে ভ্যাকসিনের প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ, প্রতিরক্ষার এক্সাম্পল গুলা যেগুলো আছে, যে ম্যাক্রোফেজ আর কি, ম্যাক্রোফেজের নামগুলো পড়বো। ধরো এইভাবে তুমি পড়লা, ধরো এগুলা আরো অনেকগুলো আছে, আমি সবগুলা বললাম না। তো তোমাকে প্রথমে আগে কি করতে হবে? এরকম টপিক ওয়াইজ সিলেক্ট করতে হবে যে এই টপিক ইম্পর্টেন্ট, ভাইয়ারা বলছে ক্লাসে প্রশ্ন আসছে বিভিন্ন ভার্সিটিতে, প্লাস বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এগুলা থেকে প্রশ্ন আসছে। সো এই টপিক গুলো আগে আমি 100% আয়ত্ত আনবো, তারপরে দুনিয়াদারি যা আছে সেটা দেখবো। তাহলে তুমি দেখবা যে যখন তুমি এইগুলা সলভ করতেছো, এইগুলা সলভ করার পর তুমি যখন সময় পাবা তখন তুমি যাবা কি এর বাহিরে কি পড়া, ঠিক আছে, সেই জিনিসটা দেখবা। কিন্তু তুমি যদি প্রথমে ওই যে লিম্ফয়েড অর্গানের পর দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকায়, এখানে যদি সবগুলা রিডিং পড়া শুরু করো, এই যে পরের পেজটা যেগুলো আছে ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যের পরিপাকের যে কাহিনী টাইনি, এগুলো যদি রিডিং পড়া শুরু করো তাহলে তো ভাই হবে না। তারপর ধরো যে তোমার হচ্ছে ফ্যাগোসাইটোসিসের ধাপ যেগুলো আছে ওইগুলা পড়া শুরু করো, তাহলে তো আর হবে না, তাই না? তোমাকে কি করতে হবে? আগে আমার অধ্যায়ের টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট করার পর তখন কি করব? আমি এগুলা পড়ার শেষে যখন সময় পাবো তখন ওইগুলা পড়বো। কিন্তু তুমি যদি প্রথমে এইগুলা শুরু করো তাহলে তুমি দেখবা যে আমার যেরকম হয়তো আমি হচ্ছে এইচএসসি বা এসএসসি এর আগ পর্যন্ত, মানে এইচএসসি এর আগ পর্যন্ত এটা আমি হচ্ছে জিএসসি তে কি করতাম? প্রথমে শুরু করতাম হচ্ছে প্রথম যে অধ্যায় আছে এক মুহূর্তে শুরু করতাম পড়াশোনা, কিন্তু শেষে যা দেখতাম যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই অধ্যায় আমি পড়িনি। তো তোমারও এরকম হবে, তুমি যখন প্রথম থেকে শুরু করবে এই জিনিসগুলো তোমার অনেক সময় বাদ চলে যাবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসলে তুমি পারবা না, তখন তোমার কি মার্ক কমে যাবে। সো তোমাকে আগে এই জিনিসগুলো করা লাগবে, তারপরে তুমি হচ্ছে কি করবা যে বাকি যেগুলো আছে, তাহলে তোমার টাইমও কম লাগবে। তুমি যদি সময় পাইলা না তখন কি করবা? আমি বাদ পড়লাম না, এইগুলো থেকে তোমার প্রশ্ন আসবে, তুমি পারবা, মার্কও বাড়বে, টাইমও কম। বুঝছো? আশা করি বুঝতে পারছো প্রথম প্রশ্নের উত্তর। তারপর আসো কিভাবে বুঝবো যে আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। এখন এই জিনিসটা অনেকের অনেক প্যারামিটার বা অনেক সিস্টেমে অনেক মানে পরিমাপ করতে পারে বা বলতে পারে। আমার সিস্টেমে তুমি যদি কোনো একটা পরীক্ষায় 75% মার্কস প্লাস ক্যারি করো, যদি মূল বই পড়ে কোনো কোচিং সেন্টারের ধরো যে সকল বই টই দেয়, তো ধরো এই মানে বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে সকল প্র্যাকটিস বুক বা দেয়, ওইগুলা সলভ করে যা 75% না, মূল বই, আমি সবসময় মূল বই ভিত্তিক কথা বলি। তুমি যখন মূল বই
প্লাস মূল বইয়ের অনুশীলনী সলভ করে গিয়ে যখন তুমি 75% মার্ক ক্যারি করবা যে কোনো পরীক্ষায়, তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে কঠিন প্রশ্নের একটা কোয়ালিটি থাকবে। কঠিন প্রশ্নের কথা বলতেছেন, নর্মাল প্রশ্ন যেগুলো আমরা করি আর তো সেই প্রশ্ন তো তুমি 75% ক্যারি করতে পারো, তাহলে তুমি মনে করবা যে তোমার পরীক্ষার প্রিপারেশনটা অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কারণ তুমি এমনিতেও 75% প্লাসের কথা বলছি, এমনিতে তুমি হচ্ছে 75% এর নিচে যখন থাকবে তখন মনে করবে যে একটু হলেও গ্যাপ আছে কোথাও। কারণ আমি কেন বললাম, কারণ তুমি যদি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হও, তুমি এক পড়ায় তুমি 90% প্রশ্ন পারবা না, এটা স্বাভাবিক। আর যদি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও, তুমি তো ভাই আগে থেকেই পারবা, তোমার কথা বাদ, বুঝছো? আচ্ছা, তারপর আসো হচ্ছে আরো কিছু জিনিস আছে এখানে অধ্যায় কমপ্লিটের মধ্যে। এখন ধরো প্রশ্ন আসছে, তুমি প্রশ্নটা ধরতেই পারো না। ধরো একটা প্রশ্ন আসছে যে টিজি এর মান কত, যে এই ইলাস্টোমারের আর টিজি এর মান কত, তো তখন তুমি এই প্রশ্নটা যে কোন জায়গা থেকে আসছে তুমি ধরতেই পারো না। কোষ রসায়ন থেকে আসছে, জৈব রসায়ন থেকে আসছে, তড়িৎ রসায়ন থেকে আসছে, নাকি হচ্ছে অন্য কোনো জায়গা থেকে আসছে। এখন তুমি যদি এই জিনিসটা ধরতে না পারো তাহলে তো হবে না। তাহলে তোমাকে আগে ধরতে পারতে হবে ওই প্রশ্নটা কোন জায়গা ছিল, জৈব রসায়নের প্রশ্ন ছিল। তো তোমাকে আগে ধরতে পারতে হবে যে একটা টপিক থেকে যখন প্রশ্ন আসবে, ধরো যে তোমার হলো একটা যখন অনেকগুলো অধ্যায় মিলে নেবে, তুমি যদি ওই অধ্যায়ের বুঝতে পারো যে ওই টপিক থেকে আসছে ওই অধ্যায়, তখন তুমি মনে করবা যে তোমার ওই অধ্যায়টা আয়ত্তে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি মোটামুটি বুঝতে পারো যে তোমার অধ্যায়টা মোটামুটি আয়ত্তে আছে। নাম্বার প্রশ্ন আমি লিখে রাখছি, রিভিশনের টাইম কিভাবে বাড়াবো। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমার বেসিক থেকে আমি দিচ্ছি, আমি অন্য কারো ভাবে কে কিভাবে দেয় জানি না, তো আমার মতো আমি দিচ্ছি। প্রথম তোমার হচ্ছে কাজ কি, রিভিশনের টাইম বাড়ানোর জন্য ঘুম কমাইতে হবে। ভাইয়া তুমি 1 মাস যদি 5-6 ঘন্টা ঘুমাও তুমি মরে যাবা না। 1 মাস যদি 5-6 ঘন্টা ঘুমাও তুমি মরে যাবা না। তুমি যদি এই সময়টাকে একটু ঘুম কমায়া, তার মানে আবার এটা বলে না তুমি 3-4 ঘন্টা করে ঘুমাও, মিনিমাম 5 ঘন্টা ঘুমাবা, তাহলে হচ্ছে তুমি যদি আবার 3-4 ঘন্টা ঘুমাও, তুমি দেখতেছো পাগল হয়ে গেছো কয়দিন পরে, ওটা করা যাবে না। তো তুমি যদি একটু ঘুম কমায় দাও, ধরো তুমি 7 ঘন্টা ঘুমাও, তুমি 1 ঘন্টা কমায় নাও, 6 ঘন্টা ঘুমাও, ধরো তুমি 6 ঘন্টা কমাও, 1 ঘন্টা কমায় নাও, 5 ঘন্টা ঘুমাও। তো তুমি যদি 1 মাস মানে একটু ঘুম কম পারো, কোনো লস নাই। তুমি এই ঘুমটা কমায় দিয়ে ওই যে ঘুমাইতা ওই টাইমটা তুমি রিভিশনের জন্য রাখো, ওই টাইমটা তুমি রিভিশনের কাজে লাগাও, তাহলে তোমার কিন্তু রিভিশন টাইম বাড়ে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজাইরা বুক, আজাইরা কাজ, আজাইরা টিভি দেখা, খেলা দেখা, অমুক দেখা, তমুক দেখা, সব বাদ দাও। এই 2 মাস তুমি শুধু পড়াশোনা করো, সবকিছু বাদ। তাহলে আজাইরা বুক বললে কোনগুলা বলতেছি, যেমন ধরো এই যে আমি নাম বলতে পারবো না, অনেক কোচিং সেন্টার থেকে অনেক বই প্রোভাইড করে না, তাদের হচ্ছে রং চাকচিক্য মেখে অনেকগুলো বই দেয়। আসলে তোমাদের তো ওই বইগুলা দেয় হচ্ছে কিসের জন্য দেয়, তোমরা হচ্ছে স্টুডেন্ট প্রজাতি তো গাধা, কিছু বুঝো না, তোমাদেরকে কোন একটা বুঝ দেওয়ার জন্য দিয়ে দেয়। আসলে ওইগুলো কোনো কাজের না, ওইগুলা না পড়া, আমি নাম বললাম না উল্লেখ করে, তো ওইগুলা পড়বা না। ওইগুলা পড়লে পরে তোমার ওই আজাইরা জিনিসে টাইম বেশি যাবে। তুমি ওই সময়টুকু কোথায় দিবা, মূল বইয়ের দাগানো লাইনে দিবা। মূল বইয়ের দাগানো লাইনই পড়ো, তুমি মূল বইয়ের দাগানো লাইনে দিবা, তাহলে তোমার লাভ। ঠিক আছে, হ্যাঁ, তুমি একটু এই জিনিসটা আজাইরা টাইপ বলতে প্র্যাকটিস বুককে বোঝাই না, যেগুলোতে এমসিকিউ সলভ করা আছে ওই বইগুলোকে কিন্তু আমি আজাইরা বলি না, অন্য যেগুলো আছে সেগুলোকে বলছি। যে প্র্যাকটিস বুক যেগুলো আছে এমসিকিউ থাকবে ওইগুলো ভালো বই, ওইগুলো পড়বা, ওইগুলো সলভ করলে লাভ আছে। তারপর কি আছে, সোশ্যাল মিডিয়া। ভাই এই 2 মাস তোর হাতে ধরি পায়ে ধরি তুই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক। আমার 6 মাস, আমি মেডিকেল পরীক্ষার আগের 6 মাস ফেসবুক চালাই না, ইউটিউব চালাই না, কিচ্ছু চালাই না, আমি মরে গেছি। আমি এখন ঘুমছে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সবই চালাই, সারাদিন ফেসবুক ইউটিউবেই থাক। তাহলে তুমি যদি এই 2-3 মাস ফেসবুক ইউটিউব না চালাও, তোমার কোনো লস নাই, বরঞ্চ লাভ। তুমি যদি চান্স পাও, বিলিভ মি, অন্তত মেডিকেলে চান্স পেলে তুমি কিছু না পাও, মানুষের কাছে দাম পাবা যে ভাই ও মেডিকেল স্টুডেন্ট, ওর দাম বেশি। তোমাকে একটা গল্প বলি, আমার এক ফ্রেন্ড বুয়েটের স্টুডেন্ট, আর এক ফ্রেন্ড হচ্ছে ঢাকা মেডিকেল স্টুডেন্ট। 2 ফ্রেন্ড একসাথে মেট্রো রেলে যাচ্ছে, জায়গাটার নাম ভুলে গেছে, কিন্তু 2 ফ্রেন্ড একসাথে যাচ্ছে। এক আন্টি ওখানে বসে আছে, দুজনকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি কোথায় পড়ো? বুয়েটে। বাবা তুমি কোথায় পড়ো? ঢাকা মেডিকেলে। ওই কি করছে, ঢাকা মেডিকেলে যে পরে ওরে বসতে দিছে, আর বুয়েটের তাকে বসতে দেন। আমার বুয়েটের ফ্রেন্ড বলে হাসতেছে, বুঝছো? তাহলে বুঝছো বাংলাদেশের মানুষ, যদিও এটা ঠিক না, আসলে বুয়েটের মানুষরা কিন্তু অনেক বেশি মেধাবী, আমাদের থেকেও বেশি মেধাবী আমি বলি। তো তারপর আবার ঢাকা মেডিকেলেও আছে বা মেডিকেলেও অনেকে মেধাবী যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু বলতেছি যে কিন্তু দাম কিন্তু মেডিকেলকেই বেশি দেয় সব জায়গায়। তুমি ইঞ্জিনিয়ারিং করলেও তোমার থেকে আবার আমার নিজের এক্সাম্পল বলি, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, আমাকে কেউ চিনেও না, আমার কেউ কোনো কিছুই নাই, ঠিক আছে। কিন্তু মেডিকেল কলেজে যখন চান্স পাইছি, শুধু গ্রাম না, অত্র এলাকা 2-3 গ্রাম থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি আমার সবাই এখন মোটামুটি চিনে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এইগুলো বাদ দাও, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে তুমি সোশ্যাল মিডিয়া পরে চালাও, এমনি তোমাকে চিনবে সবাই, তখন তোমার হচ্ছে অনেক লাভ হবে। এখন সোশ্যাল মিডিয়া গেলে পরে তুমি শেষ। পরীক্ষা বেশি না দাও, এই পয়েন্টটা অনেকেই বলবে, ভাইয়া আপনি বলতেছেন পরীক্ষা দেবো না, এটা
হয় কখনো? হ্যাঁ, আমি বলতেছি পরীক্ষা দিবা না, পরীক্ষা বেশি দেওয়া উচিত না। পরীক্ষা বেশি দেওয়া উচিত না এই কারণে, পরীক্ষা তুমি দিনে সর্বোচ্চ 2টা দিতে পারো আমার মতে। আমার যে ঢাকা মেডিকেলের ভাই, মানে ঢাকা মেডিকেলের বন্ধু রাতুল হাসান, নাম বলেই দিলাম, তো ও 3 সাবজেক্ট অনার্স পাইছে, তার মানে কি খারাপ স্টুডেন্ট না, অনেক ভালো স্টুডেন্ট। তো ও আমাকে বলতো যে বন্ধু তুমি দিনে একটা করে পরীক্ষা রাখবা, জাস্ট একটা। তারপর আমি 2টা পরীক্ষা রাখতাম, একটা অনলাইনে রাখতাম, একটা অফলাইনে রাখতাম। তো অফলাইনে যেটা হচ্ছে সকাল 10টায়, তোমাদের যদি কোচিং এ থাকে তো কোচিং এ দিলা, বা যেখানে থাকুক সেটা দিলা, বা তুমি যে কোনো একটা টাইম ফিক্সড করে নেবে, সকাল 10টার সময় আরেকটা। তো তুমি 2টা এক্সাম ডেইলি রাখতে পারো, 2টা এক্সাম, একটা হচ্ছে অনলাইনেও রাখতে পারো, অফলাইনে রাখতে পারো। অফলাইনে বা সর্বোচ্চ ম্যাক্সিমাম তুমি 3টা রাখতে পারো। ধরো একটা অনলাইনে রাখলা আর 2টা তুমি অফলাইনে রাখলা, এরকম রাখতে পারো। কিন্তু আমার মতো 2টা তুমি যদি রাখো, একটা অফলাইন একটা অনলাইন, আর বাদ বাকি তাহলে ভাইয়া এতগুলা মডেল টেস্টের বই দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, সেগুলা কিভাবে সলভ করবা? হ্যাঁ, সেগুলো তুমি খালি সলভ করবা। সলভ মানে কি, যে প্রশ্ন দেখতেছো প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে টিক চিহ্ন দিচ্ছ, অথবা হচ্ছে কি প্রশ্নের মধ্যে এরকম করে একটু দাগ দিয়ে তুমি তাড়াতাড়ি করে সলভ করে চলে যাচ্ছ, অথবা ওই প্রশ্নটাই উত্তরে একবারে হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি পরীক্ষা দিতে যাও, ধরো 5টা পরীক্ষা দিলে, 5টা পরীক্ষায় কিন্তু 5 গুণন হচ্ছে ধরো 10 মিনিট করে যায়, 5টা পরীক্ষা দিনে 5টা, ওই যে ওএমআর শিট তুমি একটা পূরণ করো ভাই, একটা ওএমআর শিট প্রতিদিন পূরণ করো। কিন্তু তুমি যদি প্রতিদিন 5টা করে ওএমআর শিট, এটা অপচয়, আমি মনে করি সময়ের অপচয়, দরকার নাই। তুমি একটা করে পরীক্ষা দিবা আর প্রশ্নগুলো সলভ করবা। প্রত্যেকটা পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলাই শুধু সলভ করবে, ওএমআর তোমার পূরণ করার দরকার নাই। আর পরীক্ষা যত কম দিবা লাস্টের দিকে, তত তোমার মানে কি কনফিডেন্স লেভেল ঠিক থাকবে। যত বেশি পরীক্ষা দিবা কনফিডেন্স লেভেল তত কমার সম্ভাবনা। সো পরীক্ষা একটু কম দিবা কিন্তু সলভ বেশি করবা, ঠিক আছে? পরীক্ষা যদি বেশি বেশি দাও, ধরো যে তুমি পড়তে পারতেছো না, সময় পাচ্ছ না, আমার একবার বাস্তব কথা বলে, ধরো তুমি 6 জায়গা পরীক্ষা দিলা, 6 জায়গা পরীক্ষা দিতে কত মিনিট লাগবে? মিনিমাম 40 মিনিট করে টাইম লাগবে। যাওয়া আসা 20 মিনিট, যাওয়া আসা 20 মিনিট বা 30 মিনিট করে ধরো, তাহলে কি 2 ঘন্টা ওখানে, তাহলে এখানে 40 মিনিট ধরে 6 ঘন্টায় টাইম। তো 6 ঘন্টা টাইম তুমি পরীক্ষায় দিলা, তুমি পড়লা কি ভাই? তোমার ঘুম আছে, সবকিছু আছে, সবকিছু মেনটেন করে তো তুমি পড়তে পারবে না। তো তোমার উচিত দিনে সর্বোচ্চ 2টা বা 3টা পরীক্ষা দিতে পারো ম্যাক্সিমাম, আমি এর বেশি সাজেস্ট করবো না। বাদ বাকি সময় তুমি হচ্ছে প্রশ্ন সলভ করো, বই পড়ো, এটুকুই। বেশি পরীক্ষা দিবা তত কনফিডেন্স লো হওয়ার সম্ভাবনা থাকবে। ধরো একটা পরীক্ষা কঠিন হয়ে গেল, তখন কিন্তু কনফিডেন্স কমে যাবে, এটা মেনটেন করবো সবসময়। তো আশা করি বুঝতে পারছো 3টা প্রশ্নের উত্তর।